বিচার বিভাগের স্বাধীনতার জন্য আর্থিক স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন বিচারকের ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে তার আর্থিক স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু দেখলে দেখা যাবে যে এই উপমহাদেশে বাংলাদেশের উচ্চ আদালতের বিচারকরাই আর্থিকভাবে সবচাইতে বেশি পরাধীন এবং মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিদের যে ধরনের পারিতোষিক এবং যে ধরনের অনারারিয়াম দেওয়া হয় এটি ভারতীয় সাবকন্টিনেন্টের কিংবা সার্ক কান্ট্রিগুলোর মধ্যে সর্বনিম্ন। এইভাবে উচ্চ আদালতের বিচারকদের পক্ষে স্বাধীনভাবে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করা কখনোই সমীচীন হতে পারে না। এবং যে দুটো আইন আছে, একটি আইন আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পারিতোষিক আইন 2021, আরেকটি আছে সুপ্রিম কোর্টের বিচারক ছুটি ও পেনশন আইন 2023। এর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে তা একেবারেই নগণ্য, অপ্রতুল এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জন্য দুটি আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কয়েকজন আইনের শিক্ষার্থী এই আইনকে চ্যালেঞ্জ করেছে। একই সাথে বলা হয়েছে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান এর প্রধান বিচারপতির মান্থলি সম্মানী 4 লাখ, 5 লাখ, 6 লাখ বাংলাদেশি টাকায়, এখানে আমাদের দেশের প্রধান বিচারপতির মান্থলি সম্মানী মাত্র 1,05,000 টাকা। এই প্রেক্ষাপটে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছাড়া স্বাধীন সার্বভৌমভাবে বিচারকের দায়িত্ব পালন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আরেকটি অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে, আপনারা দেখবেন যে হাজার হাজার মামলা হাইকোর্টে পেন্ডিং আছে। এগুলো কোনো পরিপূর্ণ রিসার্চ অফিসার না থাকার কারণে হাইকোর্ট বিভাগে তার সঠিক কোয়ালিটেটিভ নিষ্পত্তি হওয়া সম্ভব হচ্ছে না। যদিও উচ্চ আদালতে আপিল বিভাগে রিসার্চ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশনে কোনো বিচারকের সঙ্গে সহযোগিতা করার মতো কোনো রিসার্চ অফিসার না থাকায় আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় এই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে কিন্তু মামলার সংখ্যা কমছে না। এর পিছনে প্রধান কারণ বিচারকদের সহযোগিতা করার মতো যথেষ্ট ইফিশিয়েন্ট হেল্পিং হ্যান্ডস নাই। এবং এই দুটো বিষয়েই আমরা এখানে ডাইরেকশন চেয়েছি। একই সাথে এই দুটো আইনকে আমরা বলেছি কেন অসাংবিধানিক হবে না, কারণ সংবিধানের 147 অনুচ্ছেদ এবং 94 অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। অন্যথায় অনুরাগ, বিরাগ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে বিচার বিভাগীয় দায়িত্ব পালন করা এটি অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সাথে আরেকটি কথা খুব ইন্টারেস্টিং, আমরা 116 অনুচ্ছেদের মামলা করেছিলাম। 116 অনুচ্ছেদ হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে। সরকার কোনো আপিল ফাইল করে নাই। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করার জন্য একটি খসড়া অধ্যাদেশ উপদেষ্টার মণ্ডলীর বৈঠকে প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে। তারপরে এটি পাঠিয়েছে সরকারের কাছে যাচাই বাছাইয়ের জন্য। আপনি দেখবেন সরকারের কাছে যাচাই বাছাই করতে গিয়ে এটি ফ্রিজে ঢুকে গেছে, এটির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। যেখানে নিম্ন আদালতের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু সরকারের পক্ষ থেকে এটি বাস্তবায়নের জন্য এক ধরনের গড়িমসি দেখা যাচ্ছে। ফলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা মনে করব অর্থ মন্ত্রণালয় যারা এই আর্থিক বিধানটা দেখার জন্য যাচাই বাছাই রেখেছেন তাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে এর আর্থিক নিশ্চয়তা প্রদান করে জরুরি ভিত্তিতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এটি অধ্যাদেশের উপর